सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के 1 জানুয়ারি 2025 নতুন বছর। এই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনাদের জন্য। উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। আমার সমস্ত দর্শককে নতুন বছরের অনেক অনেক অভিনন্দন। তো এই নতুন বছর 2020 থেকে 5 বছরের একসঙ্গে পথ চলা আমরা সম্পন্ন করেছি। এবার আমরা 6th ইয়ারে প্রবেশ করছি, 2025। তো 2025 মঙ্গলের বছর, সেই নিয়ে আমরা আলোচনা করেছি। মঙ্গল অর্থাৎ প্রাইমারিলি পায়োনিয়ারিং, নতুন কিছু এবং গঠনমূলক কিছু। নেগেটিভ সাইডে তো অনেক কিছু আছেই। তো মঙ্গল যেহেতু নতুন কিছু এবং গঠনমূলক কিছু, তো 2025-এ একটা কিছু আপনাদের আরও গিফট করা, আরও উপহার দেওয়া, যাতে আপনাদের জীবন আরও মসৃণভাবে আপনারা চালনা করতে পারেন। গত 5 বছর ধরে চেষ্টা করেছি আমার যতটা যা বিদ্যে বুদ্ধি ক্ষমতা দিয়ে, যে আপনাদের সারা বছর গ্রহদের যা মুভমেন্ট, যা এনার্জি, সেটা আপনাদের অবগত করা, আপনাদের জানানো। আপনাদের নানান রকম মন্ত্র দিয়েছি, স্পিরিচুয়াল বুলেটস, সিক্রেট ফর্মুলা টু অ্যাওয়েকেন দ্য স্লিপিং এন্টিটি। আমাদের যে জাগরণের প্রয়োজন, আমাদের মধ্যে যে অজ্ঞানতা, সেই অজ্ঞানতা থেকে জ্ঞানের আলোকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সিদ্ধগুরুরা, পরম্পরা, আমাদের সনাতন পরম্পরা যে মন্ত্র দিয়ে এসেছে, সেগুলো আপনাদের সঙ্গে সারা বছর শেয়ার করেছি, যাতে আপনারা আপনাদের জীবনে একটা রক্ষা কবচ তৈরি করতে পারেন। এবার অনেক মানুষের অনেক প্রশ্ন থাকে, অনেক জিজ্ঞাসা থাকে। তার মধ্যে দুটো বিষয়ে বিশেষ করে উল্লেখ করতে চাই। এক হচ্ছে, বহুদিন ধরে বহু মানুষ জ্যোতিষশাস্ত্র শেখাবার কথা বলছেন, যে ক্ষমতা আমার আছে বলে আমার মনে হয় না, এবং সময় তো নেই। তাছাড়া এই যে আপনাদের সঙ্গে গ্রহ সন্নিবেশ, গ্রহ গোচর, গ্রহ গতি পরিবর্তন আলোচনা করি, সেখানে বহু মানুষের বহুবার একটা মন্তব্য এসেছে যে এই যে গোচর, এই যে সঞ্চার, এর প্রভাব কিন্তু দশা, অন্তর্দশা এবং নিজেদের জন্মছকের প্রেক্ষিতেই আমাদের দেখা উচিত। সম্পূর্ণ ফল কিন্তু গোচর দিতে পারে না। এবার এই বক্তব্যটা অবশ্যই সঠিক, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেখানে দর্শক, যেখানে কে দেখছে না দেখছে কোনো ঠিক নেই, সেখানে জেনারেল আমরা কিন্তু এটা ওয়েদার রিপোর্টের মতো বলা হচ্ছে। যখন আবহাওয়া দপ্তর থেকে একটা সামুদ্রিক ঝড়ের কথা বলা হয়, তখন কিন্তু যারা উপকূলবর্তী এলাকায় আছে, যারা ভিতরে সিটিজে আছে, শহরে আছে, সকলেই কিন্তু সংবাদটা শুনছে। তো সকলের কিন্তু ওই ঝড়টা একভাবে প্রভাব বিস্তার করবে না। তো সেটা অবশ্যই একটা বিষয়। সেই জন্য আমার যেটা মনে হয়েছে, যে যতটা সম্ভব প্রত্যেকটা মানুষের জন্মছকে কি আছে, গ্রহ সন্নিবেশ কি আছে, কি দশা চলছে, কি অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা, এগুলো তো দেখা সম্ভব নয়, জানাও সম্ভব নয়। তার নবাংশ, দশমাংশ, সপ্তাংশ, চতুর্থাংশ কী আছে, সেটাও জানা সম্ভব নয়। তো একটা ওভারঅল আপনাদের যদি গাইডেন্স আমি দিতে পারি, যাতে আপনাদের আরেকটু বোধ বৃদ্ধি হয়, আরেকটু আন্ডারস্ট্যান্ডিংটা শার্পেন্ড হয়। এই যে ধরুন লাস্ট কদিনেই দুটো ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হলো, একটা আজারবাইজান, একটা সাউথ কোরিয়া। এবার মঙ্গলের এই সমস্যা, মঙ্গলের 20 অক্টোবর থেকে একটা ক্রিটিক্যাল ট্রানজিট মোটামুটি জুন জুলাই অবধি চলবে। মঙ্গল 30 ডিসেম্বর থেকে আউট অফ বাউন্ডস যাচ্ছে। এই সমস্ত যে আলোচনাগুলো, এগুলোকে উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে একটা অবগত করা, একটা সাবধান করা। এবার যারা ওই ফ্লাইটে ছিল, তাদের পরিবারের কথাটা চিন্তা করুন, তাদের উপর কতটা শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু যারা ওখানে যাত্রা করেনি, তাদের জন্য ইট ইজ নাথিং, ইট ইজ জিরো। হ্যাঁ, একটা মনে একটা ভয়, একটা আশঙ্কা,
কিছুটা তারা সমব্যথী হয়েছেন। তো পরীক্ষার রেজাল্ট যেরকম, এবার পরীক্ষার রেজাল্ট একটা কম্পিটিটিভ এক্সাম, আইআইটি হোক, আইএমদের হোক, ক্যাট এক্সাম হোক, ইউপিএসসির পরীক্ষা হোক, আপনি যদি পরীক্ষা দিয়েই না থাকেন, ইফ ইউ ডিড নট অ্যাপিয়ার ফর দি এক্সাম, তাহলে সেই রেজাল্ট কী হলো না হলো আপনার জন্য এটা ইররেলেভেন্ট, এটা অবান্তর। যে পরীক্ষার্থী হয়েছে তার জন্য কিন্তু এই এক্সামের রেজাল্টটা, ওই পরীক্ষার ফলাফলটা গুরুত্বপূর্ণ। তাহলে যে গোচর ফল আমরা আলোচনা করছি সারা বছর, বিভিন্ন গোচর ফল এবং বিভিন্ন গ্রহ গতি পরিবর্তন, সেটা কি আপনার জন্য রেলেভেন্ট, আপনার জন্য কি প্রাসঙ্গিক, আপনার কি তার সঙ্গে কোনো কানেকশন স্থাপন হচ্ছে, কোনো সংযোগ স্থাপন কি হচ্ছে? যদি হয় তাহলে কতটা হচ্ছে, আর যদি না হয় তাহলে তো আর কিছু করা ভাবার নেই। এবার এই যে কোনো পরিস্থিতি থেকে আমরা হয় একটা সাংঘাতিক আশাবাদী হয়ে যাই বা একটা নৈরাশ্য। কোনো ভালো বৃহস্পতির কোনো আলোচনা হলেই সকলের একদম অ্যান্টেনা খাড়া হয়ে যায় যে এবার বৃহস্পতি আমাদের ছাপ্পার ফাড়কে দিয়ে যাবেন। সবাইকে দেবেন না, আমার সঙ্গে কতটা সংযোগ স্থাপন হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। আবার যখন শনির আলোচনা হয়, রাহুকেতুর আলোচনা হয়, এই যে ক্রিটিক্যাল মার্সের আলোচনা হচ্ছে, তখন আমাদের আবার সকলের একটা চরম নৈরাশ্যবাদ দেখা যায় যে বাবা এইবার বোধহয় আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, আমার আর অস্তিত্ব থাকবে না। তো অহেতুক উৎকণ্ঠারও যেরকম প্রয়োজন নেই, সেরকম সর্বনেশে উদাসীনতারও প্রয়োজন নেই, আবার একটা অপরিসীম আশাবাদেরও কিন্তু প্রয়োজন নেই। এগুলো সব এক্সট্রিমস। কারেক্ট পজিশন আমার কি, আমি কতটা প্রভাবিত হব, আমার উপর কতটা প্রভাব বিস্তার হবে, সেইটা আমরা যদি কিছুটা হলেও জানতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই ক্ল্যারিটি অফ আন্ডারস্ট্যান্ডিং আসবে। তো প্রধানত যেটা আমাদের দেখতে হবে, আমরা একটু বেসিক্স, আমি আপনাদের সঙ্গে খুব ফান্ডামেন্টাল মৌলিক কিছু জ্যোতিষের আলোচনা করব, যাতে আমরা কালপুরুষের যে রাশিচক্র, যে জোডিয়াক, সেটাকে কিভাবে অ্যাপ্লাই করব, কালপুরুষের রাশিচক্রকে প্রধান হাতিয়ার করে। কারণ কালপুরুষের যে রাশিচক্র সেটা আমাদের সকলের জানা আছে। লগ্ন হচ্ছে মেষ, মঙ্গল অধিপতি, দ্বিতীয় ভাব ধনস্থান হচ্ছে বৃষ, সেটার অধিপতি হচ্ছে শুক্র। এরকম 1 থেকে 12টা ভাব কোন কোন গ্রহের অধীনে, এই যে ফান্ডামেন্টাল জন্মছকটা, একটা ছক যেটা কালপুরুষ, যে রাশিচক্র, মৌলিক রাশিচক্রটা সকলের জানা আছে। তো যেটা মৌলিক, যেটা সকলের জন্য সমান, সেই একটা খুব ফান্ডামেন্টাল একটা ডাইস নিয়ে, যেরকম একটা ডাইস নিয়ে তৈরি হয়, সেরকম ফান্ডামেন্টাল একটা নকশা নিয়ে কিন্তু আমরা আমাদের হাতিয়ার করে, আমাদের অস্ত্র করে আমরা চলবো, যাতে 2025-এ আগামী দিনে এইবার আপনাদের যখন যখন যা যা গোচরের আলোচনা হবে, যা যা গ্রহ পরিবর্তন, মার্গী, বক্রি ইত্যাদির আলোচনা হবে, যা যা গ্রহ সংযোগের আলোচনা হবে, সব কিছুর মধ্যে আপনারা আরেকটু গভীরে বুঝতে পারবেন এবং কতটা আপনাদের উপর প্রভাব বিস্তার করবে, ইতিবাচক নেতিবাচক ভালো মন্দ, সেটা কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু ক্লিয়ার হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে জেনারেল ক্যারেক্টার, যে গ্রহের গোচরের আলোচনা হবে সেই গ্রহর জেনারেল ক্যারেক্টারটা কি আগে সেটা দেখে নিন। যে বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ, এরা নৈসর্গিক শুভগ্রহ। সুতরাং এদের আলোচনায় সাধারণত নেগেটিভ রেজাল্টসটা আশা করা হয় না, পজিটিভটাই আশা করা হয়। শনি, রাহু, কেতু, মঙ্গল, এরা যেহেতু নৈসর্গিক অশুভ গ্রহ, এদের রেজাল্টস একটু তীব্র, একটু ইন্টেন্স। এটা জেনারেল ক্যারেক্টার। কিন্তু এখানেও কিন্তু বিশেষভাবে যে ফলাফল, যে পরিণতি, তার প্রচুর আলাদা এবং আশ্চর্যজনক ফলাফল আমরা ইন্ডিভিজুয়াল চার্টে পাই। মানুষের বৃহস্পতির দশায়
জীবন ছিন্নভিন্ন হয়ে যায়, আবার রাহুকেতুর দশায় মানুষের জীবনে প্রচুর উত্থান হয়। তো এক্সেপশনসগুলোকে আমরা ধরছি না, এক্সেপশনসগুলোকে ধরতে হলে ইন্ডিভিজুয়াল চার্টে কিন্তু একদম ডিটেলড পার্টিকুলার ব্যক্তিগত ডেটা চাই। কিন্তু ইন জেনারেল আমরা একটা বিভাজন এইভাবে শ্রেণী বিভাগ করতে পারি যে যখন বৃহস্পতি, শুক্র, বুধ, চন্দ্রের আলোচনা হবে, গোচর বা গতি পরিবর্তন, সেখানে কিন্তু আমরা একটু বেটার রেজাল্ট আশা করতে পারি। এইবার আমাদের পার্সোনাল চার্ট যখন আমরা দেখব, কি দেখবেন? প্রথমে বুঝে নিন যে আপনার কোন গ্রহের দশা চলছে। তো যদি বৃহস্পতির সঞ্চার নিয়ে আলোচনা হয়, এই আগামী ফেব্রুয়ারিতে এই বৃহস্পতি দেবগুরু বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরবেন, তখন বৃহস্পতি নিয়ে আলোচনা হবে। তারপর বৃহস্পতি মে মাসে ট্রানজিট করবেন বৃষ থেকে মিথুন রাশিতে। তো প্রথম কথা হচ্ছে, আপনার জন্য বৃহস্পতি শুভ গ্রহ না অশুভ গ্রহ? আপনার যদি তুলা, বৃষ, মকর এই রাশির যদি আপনি জাতক হন, বা এই লগ্নের, প্রধানত লগ্নের এই তুলা, বৃষ আর মকর প্রধানত, তাহলে কিন্তু বৃহস্পতি আপনার জন্য খুব একটা ডাইরেক্ট ফলদায়ক নয়। এখানেও এক্সেপশনস আছে। বহু মানুষের যাদের তুলা, বৃষ, মকর লগ্ন বা রাশি, তাদের বৃহস্পতির দশায় জীবনের সর্বোচ্চ উত্থান হয়েছে। কিন্তু কখনোই আমরা কিন্তু এক্সেপশনসকে কাউন্ট করছি না, আমাদের লুপের মধ্যে রাখছি না। তো আপনার জন্য বৃহস্পতি যদি শুভ গ্রহ হয়, আপনার যদি মেষ লগ্ন হয়, মেষ রাশি হয়, আপনার যদি মিথুন লগ্ন রাশি হয়, কর্কট লগ্ন রাশি হয়, সিংহ লগ্ন রাশি হয়, কন্যা লগ্ন রাশি হয়, বৃশ্চিক লগ্ন রাশি হয়, ধনু লগ্ন রাশি হয়, কুম্ভ লগ্ন রাশি হয়, মীন লগ্ন রাশি হয়। এবার এখানে অনেক তর্ক বিতর্ক আছে, অনেক মতভেদ আছে যে মিথুন, কন্যা, মীন, ধনু এদের বৃহস্পতির একটা যে কেন্দ্র হওয়ার, কেন্দ্রের অধিপতি, কেন্দ্রাধিপতি দোষ হয়, এই সমস্ত নানান রকম অনেক চিন্তাভাবনা আছে, অনেক বক্তব্য আছে। কর্কটের জন্য 6th আর 9th লর্ড, আর এর জন্য কুম্ভর জন্য 2nd and 11th লর্ড। তো এইরকম অনেক রকম মতামত আছে, সেগুলোকে আমরা অত ডিটেলে ঢুকতে গেলে আর কোনো কিছুই আলোচনা হবে না। তো ওভারঅল আমরা খুব ফান্ডামেন্টালের উপর দিয়ে যাব। তো আপনার বৃহস্পতি শুভ গ্রহ কিনা, এবং আপনার বৃহস্পতি আপনার লগ্নচাটে কোথায় অবস্থান করে আছে। তো বৃহস্পতির একটা গোচরে যদি আলোচনা যদি শোনেন যে বৃহস্পতির এই গোচরটা খুব একটা শুভ নয়, যেরকম বৃহস্পতি রাহুকেতুর অ্যাক্সিসে প্রবেশ করছে, যেটা আমরা 2022-এ পেয়েছিলাম, 22-23-এ। তো দেবগুরু বৃহস্পতি যদি নোডাল অ্যাক্সিসে প্রবেশ করেন, তাহলে বৃহস্পতির একটা ডিফিকাল্টি আসছে। রাহু বৃহস্পতি একটা গুরুচণ্ডাল দোষ সৌরমণ্ডলে সৃষ্টি হয়েছিল, তাহলে ওভারঅল বৃহস্পতি অ্যাফ্লিক্টেড হচ্ছে। এবার আপনার জন্মছকে বৃহস্পতি যদি বলবান থাকে, তুঙ্গস্থ থাকে, কর্কটে থাকে, স্বগৃহে থাকে মীনে বা ধনুতে, তাহলে বা পঞ্চমে থাকে বা নবমে থাকে বা একাদশে থাকে, তাহলে আপনি কিছুটা সেফগার্ড অবশ্যই পাবেন। পুরোপুরি আপনার উপর নেগেটিভ এফেক্ট হবে না। কিন্তু আপনার যদি বৃহস্পতি জন্মকালীন অসুবিধাতে থাকে, আপনার জন্মকালীন বৃহস্পতি রাহুকেতুর অ্যাক্সিসে আছে, আপনার জন্মকালীন বৃহস্পতি নিচস্থ আছে, তাহলে কিন্তু আপনি আশা করতে পারেন যে সেই গোচর, সেই সঞ্চার আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে, আপনার উপর কিন্তু প্রভাবটা একটু বেশি মাত্রায় পড়বে। এই রকম নেগেটিভ যে গোচরগুলো হয়, সেগুলো কিন্তু আবার অশুভ গ্রহের ক্ষেত্রে, শনি, রাহু, কেতু, মঙ্গলের ক্ষেত্রে আরেকটু বেশি প্রভাবশালী হয়, কারণ তাদের নেচারটা, চরিত্রটাই কিন্তু নেগেটিভ। তো সেখানে আমাকে দেখে নিতে হবে যে
আমার ওই গ্রহের দশা চলছে কিনা, প্রথম কথা যদি চলে তাহলে তো আমি ডাইরেক্ট হিট লিস্টে থাকছি। যদি আমার ওই গ্রহের দশা না চলে তাহলে ওই গ্রহ আমার জন্মছকে কি অবস্থায় আছে, ওই গ্রহর কি দশা আমার চলছে বা অন্তর্দশা কি আমার চলছে, তাহলে আমার উপর একটা ডেফিনেটলি প্রভাব বিস্তার হবে। ওই গ্রহ যদি আমার শুভভাবে থাকে বা যদি আমার রাজ্যকারক গ্রহ হয় তাহলে আমার কিন্তু খুব একটা দুশ্চিন্তা করার নেই। এবার 6th, 8th আর 12th আপনার জন্মছকে যে গ্রহর আলোচনা হচ্ছে, যে একটা গ্রহর সঞ্চার হবে, এই বৃহস্পতির সঞ্চার হবে 14th মে। বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে যাবে। 29th মার্চ শনির সঞ্চার হবে, শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাবে। তাহলে সঞ্চার হয়ে গ্রহ যে রাশিতে যাচ্ছে সেটা যদি আপনার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব হয় তাহলে কিছুটা চিন্তার বিষয় অবশ্যই আছে, শনির জন্য তো অবশ্যই। তো আপনাকে দেখে নিতে হবে যে আপনার অশুভ স্থানে, দুস্থানে গোচর হচ্ছে, না আপনার শুভ অসপিশিয়াস জায়গায় লগ্ন, পঞ্চম, নবম, চতুর্থ, দশম, একাদশে সঞ্চার হচ্ছে। তো আপনার জন্মছকে আপনার লগ্ন ভিত্তিক, রাশি ভিত্তিক নয়, কিন্তু ভাব কিন্তু সবসময় লগ্ন থেকে কাউন্ট হবে। তো লগ্ন থেকে আপনার কোথায় আছে, এবার একদম যদি আপনার লগ্ন জানা না থাকে তাহলে আপনাকে রাশি থেকেই কিছুটা আন্দাজ করতে হবে। এবার গ্রহের কারকতা, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে একটা গ্রহ কোন ভাবকে, কিসের কোন কোন বিষয়ের কারক সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে ওয়েলথ, অর্থ সম্পদ, প্রধানত নাম্বার 1 যদি চিন্তা করতে হয় তাহলে কিন্তু বৃহস্পতি, আবার অনেকের মতে সেটা শুক্র, আবার অনেকের মতে রাহু, আবার অনেকের মতে শনি। কিন্তু পরাশর জ্যোতিষের যে টেক্সট যেটা, সেখানে কিন্তু বৃহস্পতিকে ধনকারক বলা হয়েছে। তো কারণ বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং ন্যাচারাল বেনিফিট নাম্বার 1, শুক্রও কিন্তু ন্যাচারাল বেনিফিট, কিন্তু সে নাম্বার 2। তো ওয়েলথ বা আপনার ধন সম্পদ, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হবে কি না, সেটা ডাইরেক্টলি আমরা যেরকম বৃহস্পতি শুক্র থেকে দেখব। আবার শনি, রাহু, কেতু, মঙ্গলও কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আনতে পারে তাদের গোচরের মাধ্যমে, তাদের স্পেশাল পর্বের মাধ্যমে, যেরকম শনির ঢাইয়া বা সাড়ে সাতি, রাহুর কেতুর যে রিটার্ন হয়, যেটা কুম্ভ আর সিংহে যাদের রাহুকেতু আছে তাদের মে মাসে রাহুকেতু রিটার্ন হবে, নোডাল অ্যাক্সিস রিটার্ন। তো তারাও কিন্তু এই ওয়েলথের জায়গায়, ফিনান্স, ইকোনমির জায়গায় কিন্তু তারা চেঞ্জেস আনতে পারে। কিন্তু কারকতা যার, যেরকম বিবাহ, ম্যারেজের কারকতাকে কোনো, দের ইজ নো ডিসপিউট, আর সোজা কথা হচ্ছে শুক্র, ভেনাস। কিন্তু রাহুর দশায় আপনার বিবাহ হবে, চান্সেস আর ভেরি হাই। মহিলাদের নারী ছক যদি হয় তাহলে বৃহস্পতির দশা, অন্তর্দশা আপনার বিবাহ হতে পারে। পুরুষের ছক যদি হয় তাহলে তো শুক্রের দশাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আবার চন্দ্রের দশায় একটা ইমোশনাল জায়গা, মন, মানসিকতা, হ্যাপিনেস, সেখানেও আপনার বিবাহ হতে পারে। তো এগুলো মিক্স অ্যান্ড ম্যাচ, অনেক রকম চেঞ্জেস থাকে, কিন্তু প্রাইমারিলি যে সিগনিফিকেটর সেটা আপনাকে দেখতে হবে। এবার অ্যাক্সিডেন্ট, রোগ ভোগ, এবার মঙ্গলের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা প্রথম কথাই অ্যাক্সিডেন্টের কথা চিন্তা করব। এবার এই যে ধরুন মঙ্গলের ট্রানজিটটা, ক্রিটিক্যাল ট্রানজিটটা চলছে, যে ট্রানজিটের মধ্যে আমরা দুটো এয়ার ক্র্যাশ দেখে নিলাম। এবার যাদের মঙ্গলেরই দশা অন্তর্দশা চলছে তাদের চান্সটা আরও বেশি। আচ্ছা, যাদের মঙ্গলের দশা অন্তর্দশা কিন্তু মঙ্গল জন্মকালীন ভালো পজিশনে আছে, তাদের চান্সেস একটু কম। যাদের মঙ্গল জন্মকালীন অষ্টমে আছে, দ্বাদশে আছে,
তাদের চান্সেস একটু বেশি। যাদের জন্মকালীন মঙ্গল রাহুকেতুর অ্যাসপেক্টে আছে, লগ্ন সপ্তমে আছে, পঞ্চমে আছে, কিন্তু হেমড বাই ম্যালেফিক্স বা টাচড বাই ম্যালেফিক্স, অ্যাসপেক্টেড বাই ম্যালেফিক্স, তাদের চান্সেস একটু বেশি। কিন্তু যার ভালো বৃহস্পতির দশা চলছে, যার বৃহস্পতি শুভগ্রহ, তার দশা চলছে বা অন্তর্দশা চলছে বা দশা অন্তর্দশা চলছে না, কিন্তু জুপিটার ইজ ওয়েল প্লেস, তাহলে সে একটা দৈব কৃপা, একটা রক্ষা কবচ তার আছে। তো এইভাবে একটু আমাদের দেখে বুঝে নিতে হবে যে আমার পজিশনটা কী। হায় 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 হারে রে রে করে রিয়্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। যেটা আপনাদের বললাম যে আশাবাদ আর নৈরাশ্যবাদ দুটোই কিন্তু এক্সট্রিম। মিডল পজিশন নিতে হবে, বুঝতে হবে যে আমি কোথায় আছি, আমার কি পজিশন, কতটা আমার উপর প্রভাব বিস্তার করবে। সঠিকভাবে বুঝে পার্সোনাল চার্টটাকে একটু দেখে নিয়ে আমাদের এগোতে হবে। আগামী ভিডিওতে আমরা আরেকটু ফান্ডামেন্টালসের প্রবেশ করব, যে আপনার দশা অন্তর্দশা, আপনার যে সময়, যে কোয়ালিটি অফ টাইম চলছে, সেটাকে আপনি কি করে বিচার করবেন, সেটাকে আপনি কি করে অ্যানালিসিস করবেন। খুব ফান্ডামেন্টালস, একদম খুব মৌলিক কিছু তাত্ত্বিক আলোচনা আপনাদের সঙ্গে করব, যাতে দশা আর গোচর এই দুটোকে আমরা একটা মেলবন্ধন করে প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছতে পারি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপারন্তা।